সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ভিডিওতে রাইট ফর্মস অফ ভার্বের মাত্র 10 মিনিটে কিভাবে উত্তর করা যায় সেটা শিখেছিলাম। ধাপে ধাপে রাইট ফর্মস অফ শেখার আজকের দ্বিতীয় ভিডিও। আজকে আমরা শিখবো ভার্বের বেস ফর্ম কোথায় হয়। আমরা এখানে 4টা নিয়ম লিখলাম। এই দুইটা কিন্তু আমরা প্রথম বক্স আকারে লিখে দিয়েছিলাম। এই দুইটা হলো অ্যাক্টিভ ভয়েসের সময় আমরা এই নিয়মটা ব্যবহার করব। নিয়ম রয়েছে টোটাল 4টা বেস ফর্ম ব্যবহার করার জন্য। টু এর পর ভার্বের বেস ফর্ম হয় ডোন্ট, ডাজ নট এবং ডিড নট। এরপরে সাধারণত বেস ফর্ম হবে আই, উই, ইউ, দে। বহুবচন এরপর অবশ্যই বেস ফর্ম হবে এবং মোডালসের পর বেস ফর্ম হবে। এই সবগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সের জন্যই আমরা ব্যবহার করব। তো এখানে টু এর পরে সাধারণত আমরা বেস ফর্ম দেব। অনেক সময় দেখা যায় টু রয়েছে কিন্তু টু লেখা হয় না, তাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়, তখনই কিন্তু তোমাকে বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাছাড়াও আমরা 5 নম্বর নিয়ম বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু বেস ফর্ম ব্যবহার করব অ্যাক্টিভ ভয়েস যদি হয়। চলো এগুলো থেকে কিছু এক্সাম্পল করি। ধরো আমাদের প্রথমেই লেখা আছে হি went to Dhaka to buy a ল্যাপটপ। এই যে বাক্যটা লেখা আছে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ ল্যাপটপ, এই প্রশ্নের উত্তরটা কি হবে? টু যেহেতু আছে তাহলে টু এর পরে সাধারণত বেস ফর্ম হবে যদি আমাদের সেই উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং বি ইউজ টু, গেট ইউজ টু শব্দটা এরকম প্রেপোজিশন ফ্রেজ যেগুলো আমরা গত ভিডিওতে শিখছিলাম সেগুলো বাদ দিলে যে কোনো টু এর জন্য আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। বেস ফর্ম মানে হলো মৌলিক ফর্ম যা আছে আমরা রাইট ফর্মস ভার্বের ক্ষেত্রে ঠিক তাই লিখবো। এটা হলো আমাদের 1 নম্বর নিয়মটা। চলো আমরা 2 নম্বর উদাহরণ দিই। 2 নম্বর ধরে লেখা আছে আই ডোন্ট নিড ইট। এই যে বাক্য লেখা আছে এটা কিন্তু শূন্যস্থানের আগে ডোন্ট আছে। তো কখনো যদি ডোন্ট থাকে, ডাজন্ট থাকে, ডিড নট থাকে, এরপর তোমাকে বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে তোমার উত্তর হবে নিড। ধরো লেখা আছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই ওয়ান্ট ইট ডেইলি। এখানে লেখা আছে আই ওয়ান্ট ইট ডেইলি। তো এখানে আই লেখা আছে, আই থাকলে, উই থাকলে, ইউ থাকলে, দে থাকলে বা বহুবচন থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ান্টের বেস ফর্ম ব্যবহার করব, তাই এর উত্তর হবে ওয়ান্ট হবে। তারপর লেখা আছে মুডালসের পর। মুডালস মানে হলো ক্যান, কুড, উইল, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলোর পর তুমি সাধারণত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহার করবা। চলো এখানে লিখে দেই, লেখা আছে হি উইল সলভ ইট। তার মানে এখানে তোমার উত্তরটা হবে সলভের জায়গায় সলভই লিখতে হবে, উত্তর কিন্তু এটাই হবে, অর্থাৎ সলভ হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কেবলমাত্র এই 4টা, এবং আমরা ইচ্ছা করলে আরও 5 নম্বর নিয়মটা শিখতে পারি। আমাদের 5 নম্বর নিয়ম হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ইম্পারেটিভ অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বেস ফর্ম ব্যবহার করব। চলো 5 নম্বর এই নিয়মটা থেকেও উত্তরটা করি। ধরো লেখা আছে হেল্প মি, তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চিনবে কি করে? বাক্যের শুরুতে ভার্ব থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন আমরা এখানে ব্যবহার করব হেল্প মি। অর্থাৎ বাক্যের শুরুতে আইএনজি হয় সেটা তখনই হবে যখন ওই বাক্যে কখনো ভার্ব থাকবে, তখন আমরা আইএনজি ব্যবহার করব। এই বাক্যে কোনো ভার্বই নাই, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। যদি কখনো লেট থাকে, লেট হিম ডু ইট, ধরো এটা লেখা আছে, তাহলে লেট এটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরিচয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে ভার্বের বেস লিখব, যদি অ্যাক্টিভ হয় তাহলে অবশ্যই মেইন ভার্বের বেস লিখতে হবে। ধরো আরেকটা উদাহরণ দিয়ে লেখা আছে ডোন্ট গো আউট। এই 3টা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের পরিচয়। হয়তো বা ডোন্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, লেট দিয়ে শুরু হবে, শেষে তো ফুল স্টপ থাকবেই। তখন আমরা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ডোন্টের পরে আমরা গো লিখব। তো চলো আমরা শিখে নিই বেস ফর্মটা আসলে কি। বেস ফর্ম হলো মূল ফর্ম। একটা শব্দ যেখান থেকে সৃষ্টি হলো সেই সৃষ্টির রূপটাকেই বলা হয় বেস বা মৌলিক ফর্ম। ধরো আমি একটা শব্দ লিখি, এই গোকে কিন্তু তুমি অনেকভাবেই লিখতে পারবা, এটা মূল শব্দ, এটাকে কিন্তু তুমি গোস লিখতে পারবা, এটাকে তুমি ওয়েন্ট লিখতে পারবা, এটাকে তুমি গন লিখতে পারবা, এটাকে তুমি গোয়িং লিখতে পারবা। দেখো এখানে আমি 5টা রূপ লিখছি। একটা ভার্বের এই 5টা রূপ হয়, এই 5টা রূপের যে মৌলিক ফর্মটা রয়েছে সেটা কি বলা হয়? বেস ফর্ম। তার মানে এইখানে এই গো শব্দটা হলো মূল বা
বা আসল সৃষ্টির প্রথম যে শব্দটা লেখা আছে সেটাই হলো বেস ফ্রম, আর বাকিগুলো হলো অন্যগুলো ফ্রম। এটাকে আমরা বলি প্রেজেন্ট ফ্রম, এটাকে পাস্ট, এটাকে পাস্ট পার্টিসিপল, এবং এটা হলো জেরান্ট অথবা পার্টিসিপল। বুঝতে পারছি? তাহলে বেস ফর্মগুলো আসলে কি হয় তুমি দেখো, এইখানে আর অথবা ইজ অথবা ওয়াজ এগুলো কিন্তু একটাও বেস ফর্ম নয়। এখানে বেস ফর্মটা কিন্তু হবে বি হবে। বি কে বলা হয় বেস ফর্ম। মূল ফর্মটা হলো বি, বি থেকে এমিজার ওয়াজের বাকিগুলো সৃষ্টি হলো। তাহলে বেস ফর্মটা বুঝতে পারছো, একবারে প্রথম যে রূপটা সেটাকে বেস ফর্ম বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বেস ফর্ম আমরা ব্যবহার করব পাঁচটি নিয়মে। এক হলো টু এর পর, তারপর হলো ডন্ট, ডাজ নট, ডিড নট এর পরে বেস হবে, আই উই দে বহুবচনের পরে বেস হবে, মোডালসের পরে বেস হবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হলে সেখানেও আমরা বেস ফর্ম লিখব। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।